আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবেও বেশ ভালো আছি। আমাদের আজকে নতুন একটি টপিক শুরু হচ্ছে। আপনারা জানেন যে বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি বিন্যাস নিয়ে। আমরা আজকে শুরু করতে যাচ্ছি সমাবেশ নিয়ে। বিন্যাস এবং সমাবেশ এই দুটি টপিকের মাঝে বেশ একটা দ্বন্দ্ব কাজ করে। তো ইনশাল্লাহ আমরা এই দ্বন্দ্বগুলো নিয়ে যে কনফিউশন রয়েছে সেগুলি দূর করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের বিন্যাস পরবর্তী যে সমাবেশ রিলেটেড যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোতে দেখা যাচ্ছে যে বেসিকগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমি সরাসরি শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমাকে আপনারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা গত ক্লাসে যে কনসেপ্টটা আলোচনা করেছিলাম যে বিন্যাসের বিষয়ে আমি এ বি সি নিয়ে একটি উদাহরণ দিয়েছিলাম। সেখানে আমরা বিন্যাস করেছিলাম এইভাবে যে এ সি বি হতে পারে, বি এ সি হতে পারে, বি সি এ হতে পারে, একইভাবে সি এ বি হতে পারে, সি বি এ হতে পারে। ওকে, এভাবে মূলত আমরা বিন্যাস সাজিয়েছিলাম এবং এক্ষেত্রে আজকে আমরা দেখব যে আসলে এই বিন্যাসের সাথে মূলত আমার সমাবেশের পার্থক্যটা কি। প্রথমত সমাবেশ কনসেপ্টটা আমাকে বুঝতে হবে। সমাবেশ কনসেপ্টটা কি, যাকে আমরা কম্বিনেশন হিসেবে চিনি। সমাবেশ কনসেপ্টটা হচ্ছে, আমি যদি সরাসরি বলি, ধরে নেন এখানে যে তিনজনকে নিয়ে আমরা সাজিয়েছি, একজনের নাম হচ্ছেন আবুল, আরেকজনে বাবুল এবং আরেকজনে কাবুল। ধরেন এই তিনজন, আমি সরাসরি সমাবেশ অর্থে যদি জমায়েতকেই বোঝাই, অর্থাৎ আমরা মিছিল মিটিং করতে গিয়ে যে সমাবেশ করে থাকি, সরাসরি যদি ওই অর্থটিও বোঝায় অথবা বুঝতে চাই, তাহলে আমাদের সমাবেশ বুঝতে পারাটা বেশ সহজ হবে। কিভাবে? ধরুন তারা তিনজনে মিলে একটা সমাবেশ ডাকলো। মানে দেখা যাচ্ছে যে সমাবেশে তো অনেক লোক থাকে, তবে আমি আলোচনার সুবিধার্থে এই তিনজনকে নিলাম। এখন তিনজন যদি কোনো একটা জায়গায় গিয়ে তারা সমাবেশ করে, একত্রিত হয়ে কোনো দাবি দেওয়া নিয়ে যে কোনো একটা উদ্দেশ্যেই যদি তারা একত্রিত হয় এবং আন্দোলন করে, যদি ওটাকে আমরা একটা সমাবেশ বলি, তাহলে কিন্তু এই সমাবেশের সদস্য যারা থাকবে তারা যেহেতু আমি দাবি করতেছি এ বি এবং সি, অর্থাৎ ওই সমাবেশে কে কে আছে? তিনজন আছে, এ আছে, বি আছে, সি আছে। এখন এখানে কিন্তু এই এ বি সি সমাবেশে তারা কিন্তু বিভিন্নভাবেই, যেহেতু তারা স্থির হয়ে বসে থাকবে না, চলমান থাকবে। হতে পারে দেখা যাচ্ছে যে এভাবে বি আগে থাকতে পারে, সি পরে থাকতে পারে, অথবা বি সবার শেষে থাকতে পারে, অর্থাৎ উলট পালট হয়ে তারা ওই সমাবেশে থাকতে পারে। কারণ আমরা জানি একটা মিছিলে গেলেও হয়তো আমি এখন সামনে আছি, পরক্ষণে আবার পিছিয়ে চলে গেছি, অথবা দেখা যাচ্ছে আমার পাশের জন আবার বামে চলে আসছে অথবা ডানে চলে গেছে। তার মানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে এই ধরনের জায়গাগুলোতে আসলে কে কোথায় কখন যাচ্ছে সেটি বলা যায় না। আর সমাবেশ কনসেপ্টটা হচ্ছে, সেখানে মূলত চিন্তা করা হয় যে আমি যদি এবিসির সমাবেশটা চিন্তা করি, এখানে চিন্তা করব যে এই সমাবেশে কয়জন আছে? তিনজন আছে। এখন কে কোথায় আছে সেটা আমরা দেখব না। আমরা যদি একটা মিছিলের দিকেও তাকাই, আমরা দেখব এখানে কতজন মানুষ আছে, 1000 মানুষ আছে। তার মানে এই 1000 মানুষকেই দেখব, কিন্তু দেখব না 1000 মানুষের ভিতর যে করিম এক জায়গায় আছে, অথবা সালাম এক জায়গায় আছে, মুফাজ্জল এক জায়গায় আছে, এগুলো কিন্তু আমরা হিসাব করব না। আমরা বলবো যে
এই যে মিছিলটা দেখতে পাচ্ছি এখানে কতজন আছে, 1000 জন আছে। তার মানে তার সামনে থাকা, পিছনে থাকা, অথবা উত্তরে থাকা, দক্ষিণে থাকা, পশ্চিমে থাকা, এটিকে আমরা আমলে নেই না। সাধারণভাবে আমরা সমাবেশ যাদেরকে বুঝি, সাধারণভাবে যে আমরা মিছিল, মিটিং, সমাবেশ যেগুলিকে বুঝি, সেখানে কিন্তু বাস্তব কনসেপ্টটা এমনই থাকে। আমরা গণিতের যে সমাবেশ নিয়ে কথা বলি সেখানেও কনসেপ্টটা এরকম থাকে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সমাবেশে যারা আছে তারা কে কি অবস্থায় আছে সেটি ইম্পর্টেন্ট না, যে অথচ বিন্যাসের ক্ষেত্রে সেটি ইম্পর্টেন্ট ছিল, যে এর পর বি আছে, বি এর পর সি আছে, এটা বিন্যাসে ইম্পর্টেন্ট ছিল। কারণ একটুখানি এর পর বি না থেকে যখনই সি হয়ে গেল তখনই আমাদের নতুন একটা বিন্যাস হলো, নতুন একটা সাজানো হলো। কিন্তু সমাবেশে সেটা না। সমাবেশে লক্ষ্য করে দেখুন যে এখানেও আমার কয়জন আছে, এবিসি আছে, এখানেও এবিসি আছে, এখানেও এবিসি আছে, একইভাবে এগুলোতেও আমার কে আছে, এবিসি আছে। তার মানে কি আমাদের কে কোথায় আছে সেটা ইম্পর্টেন্ট না। আমি যদি বলি যে এই সব কটা মিলে আমি এখানে আলাদা আলাদা সমাবেশ চিন্তা করব না, আমি ভাবছি একটা সমাবেশ, কারণ সমাবেশে আমার 3 জন ছিল, এখানে 3 জন আছে কিনা, এ সি বি, হ্যাঁ আছে, এই 3 জনই তো ছিল। তার মানে কি হয়তো একটু পরে দেখলাম যে এরা একটু উলট পালট হয়ে গেছে, কিন্তু তারপরেও তো ওই সমাবেশটাই রয়ে গেছে। তার মানে কি এখানেও হয়তো আরেকটু উলট পালট হলো, কিন্তু তারপরেও তো ওরা 3 জনই আছে। এখন দেখা যায় তার মানে কি আমার এইভাবে থাক ওভাবে থাক, আমি যেভাবেই পাই না কেন এরা মূলত একটা সমাবেশ। কারণ আমার 3 জন উপাদান ছিল, আমি দেখব 3 জনই আছে কিনা। 3 জনই যেহেতু আছে তার মানে কে সামনে পিছনে উত্তর দক্ষিণে থাকলে সেটা ইম্পর্টেন্ট না। আসলেই মূলত এখানে আমার এই জায়গায় হচ্ছে মূলত একটি সমাবেশ। কারণ আমরা বিন্যাসে যেমন একটা অর্ডার, এটার পরে এটা থাকবে, এটার পরে এটা থাকবে, এটার পরে এটা থাকবে, যে অর্ডারের কারণে যেমন সাজানোটা বেড়ে যেত, বিন্যাসটা বেড়ে যেত, যার কারণে এখানে আমাদের বিন্যাস ছিল কয়টা, আমাদের বিন্যাস ছিল 6টি বিন্যাস ছিল, রাইট? কিন্তু এর কারণটা হচ্ছে এখানে একটা অর্ডার মেনটেন করা হয়েছে। কি মেনটেন করা হয়েছে? অর্ডার, ক্রম, যে এরপর এই থাকবে, এরপর এই থাকবে, যদি একটু চেঞ্জ হয় তাহলে সাজানোটা নতুন হয়ে যাবে। কিন্তু এখানে সমাবেশে তার ভিতরে যে উপাদানগুলো থাকবে এগুলিতে কোনো অর্ডার নেই, আমি শুধু দেখব যে উপাদানগুলো আছে কিনা। ক্লিয়ার? উপাদানগুলো আছে কিনা। যদি উপাদানের সংখ্যা কমে অথবা বাড়ে তখন বিন্যাসের সংখ্যা আমার পরিবর্তন হবে। কিভাবে? ধরেন এখানে এ বি সি মিলে একটা সমাবেশ করলাম, এখন যদি এ আর বি শুধু থাকে, এ আর বি শুধু থাকে, তাহলে এটা একটা নতুন সমাবেশ হবে। কারণ এটার তুলনায় এটা পার্থক্য, দেখুন উপাদানের পার্থক্য আছে, তার মানে কি একদম হুবহু সেম এ নেই, এখানে আছে এ বি, তার মানে এটা একটা সমাবেশ হবে। অথবা যদি নতুন কেউ এসে যুক্ত হয়, যেমন আমি যদি এ আর ডি এরকম দুজনকে নিই, তাহলে এটা একটা নতুন সমাবেশ হবে। কারণ এখানে এদের সাথে হুবহু মিল নেই, এখানে নতুন একটা জমায়েত। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে কথাটা বারবার বলা হয় যে বিন্যাসে একটা জিনিসের সাজানোটা, একটার পর একটা সাজানোটাই মূলত বিন্যাস ধরা হয়, সেখানে এই অর্ডারটা মেনটেন করা হয়। আর সমাবেশে শুধু দেখতে হয় যে টোটাল উপাদানগুলি ঠিক আছে কিনা, কোথায় কি অবস্থায় আছে সেটা গুরুত্বপূর্ণ না, সেটিকে সমাবেশ চিন্তা করা হয়। এই কারণে এখানে যেখানে আমার 6টি বিন্যাস হয়েছে অথচ সেখানে সমাবেশ হচ্ছে কয়টা? একটা। আপাতত এতটুকু পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত। গুড, ওকে। এখন আমরা মূলত সমাবেশ কনসেপ্টটা মূলত কোথায় কোথায় ব্যবহার করি সেটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ আপনি এই জিনিসগুলি জানা থাকলে চিন্তা করতে আপনার সুবিধা হবে। যেমন সরাসরি কোথাও যদি বাছাই করার কথা বলা হয়, বাছাই শব্দটা বলা হয়, কি বলা হয়? বাছাই।
তাহলে মনে করবেন যে এখানে আমাকে কি করতে হবে, সমাবেশ করতে হবে। ধরেন একটা কমিটি যদি তৈরি করতে বলা হয়, তাহলে এই কমিটির ক্ষেত্রেও আমি সমাবেশটা অ্যাপ্লাই করব। ওকে, আবার যদি ধরেন ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক অথবা ভলিবল খেলা হোক, খেলার ক্ষেত্রে যদি দল গঠন করার কথা বলা হয়, তাহলে এই দল গঠনের ক্ষেত্রেও আমি মূলত সমাবেশ করব। কথাটা ক্লিয়ার? কারণ দল, ধরেন 11 জনের একটা খেলোয়াড় মানে টিম আছে, দল আছে, সেখানে যদি মনে করেন একজনকে বাদ দেওয়া হয়, তাহলে আগের যে দল, ওই দল থেকে কিন্তু একজনকে বাদ দেওয়ার কারণে নতুন একটা দল হচ্ছে। তার মানে এই যে পূর্বের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টগুলো সেম থাকার কারণে আমরা দল গঠনের ক্ষেত্রেও এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করি। কথাটা ক্লিয়ার? তারপর ধরুন বাছাই, কমিটি, দল গঠন, তারপর আমরা অনেক সময় হ্যান্ডশেক করি। হ্যান্ডশেকের ক্ষেত্রেও আমাদেরকে আমরা সমাবেশ অ্যাপ্লাই করে থাকি। কথাটা ক্লিয়ার? তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি নির্বাচন কনসেপ্টটা দেখি, নির্বাচনের ক্ষেত্রেও আমরা সমাবেশ এই কনসেপ্টটাকে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তবে ফাইনালি আরেকটা কনসেপ্ট আপনারা একটু মাথায় রাখবেন, যে জ্যামিতিক কিছু কনসেপ্ট আছে, এই জ্যামিতিক কিছু কনসেপ্ট বা বিষয়াবলী যেগুলি আছে, সেক্ষেত্রেও আমরা সমাবেশ ব্যবহার করে থাকি। যেমন অনেক সময় আপনার ত্রিভুজের সংখ্যা বের করার প্রয়োজন হয়, চতুর্ভুজের সংখ্যা বের করার প্রয়োজন হয়, কর্ণের সংখ্যা বের করার প্রয়োজন হয়, বাহুর সংখ্যা বের করার প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে এই জ্যামিতিক কনসেপ্টগুলোর ক্ষেত্রেও আমরা সমাবেশ ব্যবহার করে থাকি। ক্লিয়ার? অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখেন, বাছাই, কমিটি, দল গঠন, হ্যান্ডশেক, নির্বাচন, জ্যামিতিক বিষয়াবলী, এই কয়টা কনসেপ্ট আপাতত মুখস্থ রাখেন। আমাদের ক্লাস মানে যখন চলতে থাকবে, আমরা একের পর এক এই কনসেপ্টগুলো নিয়ে আমরা কথা বলবো। ইনশাল্লাহ আশা করি আপনার সমাবেশ নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। আর আমরা এই অধ্যায়ে 2-এর অধিক ক্লাস নেওয়ার চিন্তাভাবনা আছে। ইনশাল্লাহ সকল প্রকার ডাউট ক্লিয়ার হবে। আপাতত শুধু এই কনসেপ্টগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করেন। ওকে, আমি এটাকে একটা কনসেপ্ট দিয়ে, টেকনিক দিয়ে আপনি মনে রাখতে পারেন। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, আমি জানি সে কি বাদক, মানে এটা কি ধরেন তবলা বাদক অথবা এই টাইপের, হ্যাঁ, কোনো একটা কনসেপ্ট দিয়ে আপনি চাইলে এটা মনে রাখতে পারেন। তাহলে আপনার খুব দেখা যাচ্ছে যে সহজেই মনে থাকবে। কথাটা বুঝতে পারছেন কিনা? যেমন এখানে আমি কিন্তু একটু আগে যেটা বলেছিলাম যে হ্যান্ডশেক, অর্থাৎ হা দিয়ে আপনি হ্যান্ডশেক মনে রাখতে পারেন। ওকে, তারপর এটা যা দিয়ে কে জ্যামিতিক বিষয়াবলীর কথা মনে রাখতে পারেন, নি দিয়ে নির্বাচন মনে রাখতে পারেন। ওকে, সেটা বাদ রাখেন। হ্যাঁ, বি দিয়ে আমাদের কি বাছাই কথাটা মনে রাখতে পারেন। ক্লিয়ার? দ দিয়ে দল মনে রাখতে পারেন, ক দিয়ে কমিটি মনে রাখতে পারেন। ওকে, আপনি এই টেকনিক ব্যবহার করেও এই শব্দগুলো চাইলে মুখস্থ রাখতে পারেন, এটা আপনার কাজে দেবে। তবে বাদক কথাটা বেশি মনে রাখবেন, কারণ এই 3টা কনসেপ্টই আমাদের প্রায় সময় দরকার হয়। কথাটা ক্লিয়ার? ওকে, এবার চলুন আমরা মূল আলোচনায় যাচ্ছি। আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমি সরাসরি অঙ্কে যাব এবং পর্যায়ক্রমে কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। ক্লিয়ার? আমরা পূর্বে যে কাজটা করেছিলাম, যে 3টা উপাদান দিয়ে এ বি সি 3টা উপাদান থেকে আমাদের বিন্যাস হয়েছিল কত? আমাদের বিন্যাস হয়েছিল 6টি। ওকে, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করেছিলাম, NPR, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটাকে ইউজ করেছিলাম। কিন্তু আমাদের এই ক্ষেত্রে 6টা বিন্যাস যেখানে ছিল, সেখানে সমাবেশ হচ্ছে কত? আপনার 1টি। সেক্ষেত্রে
আমাদের যে কাজটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে আমার একটি রেজাল্ট আনার জন্য আমাদের এই ক্ষেত্রে সূত্রটার একটু চেঞ্জ করতে হয়। এরকম চেঞ্জ করতে হয়, আগে এই কনসেপ্টটা ঠিকই থাকবে, এই কনসেপ্টটা আমার ঠিকই থাকবে, অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল দ্বারা আপনাকে ভাগ করতে হবে। দেখুন আমরা যদি মান বসাই তাহলে n এর মান কত, আমার 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে r এর মান, তার মানে 3টা থেকে 3টা নিয়ে আমি কাজ করতেছি, তাই কিনা? তারপর একটু লক্ষ্য করেন, এখানে n এর মান r এর মান একই হয়, 3 - 3 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে উপরে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 6, নিচেও 6 ইন্টু আমার কি 0 ফ্যাক্টোরিয়াল। আপনারা জানেন এটার মান কত, 1। যদি 1 হয় তাহলে 6 ইন্টু 1 কাটাকাটি করলে আমার কত হবে, 1। এই কারণে আমাদের বিন্যাস থেকে সমাবেশে ট্রান্সফার করার জন্য আমাদের অতিরিক্ত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে আর আছে, আর দিয়ে আমাকে ভাগ করতে হবে। এখন এই সূত্র থেকে এটা ট্রান্সফার নিয়ে প্রমাণ আছে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ আপনাদের জন্য এত গভীরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি যে কনসেপ্টটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের কম্বিনেশন তথা সমাবেশের সূত্র। ওকে, এখন আমরা এই অঙ্ক করতে গিয়ে কিছু কনসেপ্ট আগে মাথায় রাখবো। আমরা প্রথমত দেখুন আমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা দেখুন। 1 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, আমাদের 1 নম্বর বলা হচ্ছে 12টা বইয়ের মধ্য থেকে 3টি বই কত প্রকারে বাছাই করা যায়। দেখেন বাছাই কথাটা আছে, আমাদের বই হচ্ছে কয়টা, 12টা, এখান থেকে 3টা বই নিয়ে, তার মানে 12 কে 3টা বই মানে কি, এখানে আর এর মান সি। তাহলে এটিকে কত ভাবে বাছাই করা যায়, মানে সমাবেশ করতে হবে। আমি অলরেডি সি কম্বিনেশনের সূত্র অ্যাপ্লাই করতেছি এখানে। তাহলে আমার প্রথমত n কত, 12 ফ্যাক্টোরিয়াল, তারপর আমাকে কি করতে হবে, এই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। আবার যথারীতি 12 থেকে লক্ষ্য করেন আমার 3 ফ্যাক্টোরিয়ালটাকে কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে, রাইট? আমি যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে কত, 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে 12 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এটা কিন্তু আমার কত হবে, 9 হবে। তার মানে এই 12টাকে আমি কি করতে পারি, 11, 10, 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আনতে পারি, রাইট? 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আনবো, যেহেতু এটা যাতে কাটা যায়। আর এটাকে 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙিয়ে নিলাম এবং এটিও আমার 9 ফ্যাক্টোরিয়াল হলো। তো 9 ফ্যাক্টোরিয়াল যদি হয়, ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা এটি কাটা দিতে পারি। ওকে, এটি কি করতে পারি, কাটা দিতে পারি। শুধু তাহলে থাকলো কত, দেখেন তো এইটুকু থাকলো না, 3 ফ্যাক্টোরিয়াল থাকলো। তাহলে এখানে ঘর কয়টা থাকলো, 1টা, 2টা, 3টা, বাকিটা দেখুন নিচে নিচে কিন্তু কাটা চলে গেল আমাদের। তাহলে পরের ধাপে আমি যদি একটু সাজাই, মানে উপরের লাইনটি যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই 3, 2, 1, এটা হচ্ছে এই 3 ফ্যাক্টোরিয়াল। আমি এই পর্যন্ত ওই ফ্যাক্টোরিয়ালটা নিয়ে আসি, তাহলে আপনাদের একটা দারুণ জিনিস বোঝার সুযোগ হবে। সেটা হচ্ছে, লক্ষ্য করুন যে আমরা এই যে এই এতটুকু কাটাকাটি করে এখানে কি পেলাম, দেখুন তো এখানে এটাই পেলাম না, যে n এর মান যাই থাকুক, যদি আমার সি এর মান, মানে এখানে আর এর মানটা, কিসের মান, আমার আর এর মান যদি 3 হয়, দেখুন তো 12কে 12, 11, 3 3 গড় পর্যন্ত হ্রাস করে আবার ওই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আপনি ভাগ দেন, তাহলে এই অঙ্ক হয়ে যাচ্ছে। আপনার এত বড় সূত্রটা কিন্তু ফেলার দরকার নেই। আমি আবারও বলছি যে এই আপনি আর এর মানটা দেখবেন, আর এর মান 3 মানে এই 12 3 গড় পর্যন্ত যাবে, আর এর মান 3 মানে আমার নিচে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত, 6, তাহলে 6 দিয়ে এখানে যদি কাটি তাহলে 6 দুগুণে 12, তাহলে এখানে কত হচ্ছে আমার, এখানে হচ্ছে 110 ইন্টু কত, 2, 110 ইন্টু 2, তার মানে কি 230। এটি হচ্ছে মূলত আমাদের আনসার। প্লিজ কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আমরা কিন্তু দারুণ একটা আইডিয়া শিখলাম এখানে।
হ্যাঁ, আপনাদের দ্রুত কমেন্ট প্রত্যাশা করছি। ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটা একটু মাথায় রাখবো যে এখানে যে মান থাকবে আর এর মান, তার উপর ভিত্তি করে আমরা এইভাবে সাজাতে পারি। কথাটা ক্লিয়ার? এখানে যত মান থাকবে এই মানটা তত গড় পর্যন্ত নেবেন হ্রাস করে, আর তত দ্বারা ভাগ করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের আরেকটি কনসেপ্ট একটু ভালো করে মাথায় রাখা উচিত, সেটি হচ্ছে সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সম্পূরক সমাবেশ, ওকে। সম্পূরক সমাবেশটা কি মূলত? সম্পূরক সমাবেশ হচ্ছে, লক্ষ্য করুন যে আমরা যদি ধরুন 4C1 এর মান যদি বের করি আমরা, তাহলে কোথায় আসবে? 4 ফ্যাক্টোরিয়াল। আর এটি দেখুন, এটা যেহেতু আমার 4 ফ্যাক্টোরিয়াল, আমি কিন্তু সরাসরি এভাবেও উত্তর লিখতে পারি, অর্থাৎ সরাসরি 4ই হবে আমি যদি শর্টকাট ইউজ করি, তাই কিনা? একইভাবে আমি যদি 4C3 ফ্যাক্টোরিয়ালের মান বের করি, তাহলে কত আসবে? 4 3 গড় পর্যন্ত যাব, তাই কিনা? আবার 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। এটি তো 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি 3 ফ্যাক্টোরিয়াল মানে কি এটা? তাহলে এটা ভাঙিয়ে যদি লিখি তাহলে আমি এভাবে পাবো। তাহলে এটা যদি ভাঙিয়ে লিখি তাহলে এটা একটা বাদ, তাহলে আমার কত থাকলো? 4। তার মানে লক্ষ্য করে দেখুন যে আমাদের 4C1 এর মান হচ্ছে আমার কত? 4। আর 4C3 এর মানও হচ্ছে 4। অর্থাৎ আমাদের এই দুটো সমাবেশের মান আমার সেম হচ্ছে। কথাটা ক্লিয়ার? আমি যদি এখানে 5C2 এই মানটা দেখি, তাহলে কি আসবে দেখেন তো। এখানে শর্টকাটে যদি যাই তাহলে 5 2 ঘর পর্যন্ত যাবে, আর এটা 2 থাকবে, রাইট? তাহলে আমার কত হবে? সরাসরি 4 5 20, অর্থাৎ 10 হচ্ছে। আমি যদি 5C3 লিখি, এটা কয় ঘর পর্যন্ত যাবে? 3 ঘর পর্যন্ত যাবে, 5 4 3। আর এখানে আমার কত? 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3 × 2। ক্লিয়ার? তার মানে লক্ষ্য করে দেখুন যে এখানে গুণফল হচ্ছে কত? 20 3 20 60, আর 6 দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট কত হবে? 10। তার মানে এখানে আমরা একই কনসেপ্ট পাচ্ছি, যেখানে এই মানটা সমান আমি 10 পাচ্ছি, এই মানটা সমান আমি 10 পাচ্ছি। আসলে তাহলে যখন দুটো সমাবেশের মান আমার সেম হবে, যেমন এই সমাবেশটার মান এই সমাবেশটা সেম হচ্ছে, তখন একটি আরেকটি সম্পূরক সমাবেশ। এখন সম্পূরক সমাবেশ চেনার জন্য আপনি কি কনসেপ্টটা মাথায় রাখবেন সেটি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, লক্ষ্য করে দেখেন, আমরা যদি এই দুটি সমাবেশকে চিন্তা করি, 4C1 4C3, এখানে এটি হচ্ছে আর এর মান কত? 1। এখানে আর এর মান হচ্ছে কত? আমার 3। আপনি লক্ষ্য করে দেখেন যে আমার এই যে দুটো আর এর মান যদি আমি যোগ করি, ভালো করে খেয়াল করেন, দুটো আর এর মান যদি যোগ করি 1 2 3, তাহলে আমাদের এখানে n এর মান কত? 4। তাহলে আমার কত চলে আসতেছে? n এর মানটা চলে আসতেছে। অর্থাৎ এরকম একটা শর্ত থাকতে হবে যে n এর মানটা আসবে, এটা n এর মান 4 4, তাই না? দেখেন এটা কিন্তু এই যে দেখেন n এর মান 5 5, এরকম ক্ষেত্রে কেবলমাত্র সম্ভব। সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন, আর এর মান দুটো যদি যোগ করেন তাহলে ওই উপরে n এর মানটা চলে আসবে। ক্লিয়ার? এটা বোঝার জন্য সূত্র কনসেপ্টে যদি দেখেন এখানে আমি 4C1 আর 4C3 যে লিখেছি, দেখেন এখানে মূলত কিভাবে লিখেছি, এই যে
আমি 4c 4 মাইনাস 1 লিখেছি, ভালো করে খেয়াল করেন 4 লিখেছি, পরেরটা বের করার জন্য 4 থেকে 1 4 থেকে 1 বাদ দিয়ে 3 লিখেছি, তার মানে এটা সমান সমান আসছে কত 4c3। তার মানে আপনি এই যে এর সম্পূরক সমাবেশ হচ্ছে এটা, একে যদি আপনি n দ্বারা প্রকাশ করেন 4কে, আর সি কে যদি এখানে 1কে যদি r দিয়ে প্রকাশ করেন, তাহলে এর সম্পূরক সমাবেশটা হবে n মাইনাস r। n মাইনাস r আমি কি বলেছিলাম যে এই মানটা আর এই মানটা যদি আমরা যোগ করি, অর্থাৎ এই মানটা আর এই মানটা যদি যোগ করি, তাহলে এই মানটা বের হয়ে আসবে। তাহলে দেখুন আমরা যদি এই দুটো মান যোগ করি, অর্থাৎ r মাইনাস n মাইনাস r, তাহলে লক্ষ্য করে দেখুন এটা এটা কার্ড থাকলেও কত n, তার মানে n চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমাদের সম্পূরক সমাবেশ কনসেপ্টটা হচ্ছে যে NCR সমান সমান NCn মাইনাস r, অর্থাৎ এই দুটো হচ্ছে আমার কি সম্পূরক সমাবেশ। ক্লিয়ার? একইভাবে দেখেন এখানে 5c2 5c3, অর্থাৎ 5 থেকে 2 গেলে 3 থাকে, তার মানে এটা সম্পূরক সমাবেশ। আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন যে সম্পূরক সমাবেশটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এবার চলুন যে এই সম্পূরক সমাবেশটা আমরা কেন পড়ব, কেন আমাদের জন্য দরকার। ওকে, কেন আমাদের জন্য দরকার সেটি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনাদের একটা বিষয়ে একটু মতামত জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা একান্তই আমার পার্সোনাল একটি মতামত। আশা করি আমার অন্য প্রশ্নের জবাব না দিলেও একটু বাকিরা একটু এই জায়গায় আমাকে একটু হেল্প করবেন। দেখুন এখানে আমি দুটো কালার ইউজ করেছি, একটা রেড কালার, একটা আমার ব্লু কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। আপনারা শুধু আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই যে সেটআপটা যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এই সেটআপটা আলোর সেটআপ সহ আমি যে এই এখনকার যে সেটআপটা চয়েস করেছি, এই সেটআপটা দেখতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে এটা পারফেক্ট আছে কিনা। মানে এই সেটআপটা আমি এই কারণে চয়েস করতে চাচ্ছি যে এই সেটআপটা চয়েস করলে রেড কালার এবং ব্লু কালার, ব্ল্যাক কালার, একাধিক কালার ইউজ করা যায়। সেক্ষেত্রে একটু আমাকে এবার কিন্তু সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে এই ব্যাপারে আমাকে একটু হেল্প করবেন, কারণ এটা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি এই সেটআপটাকে চুজ করব। কারণ আগের যে সেটআপটা একটু আলো বেশি দিলে তখন শুধুমাত্র ব্ল্যাক কালারে লিখতে হয়, অনেক আইডিয়ায় তখন আমি ফোকাস করতে পারি না। হ্যাঁ, জেরিন শেখ বলেছেন পারফেক্ট আছে স্যার, থ্যাংক ইউ। বাকি অন্যদের মতামতও আমি চাচ্ছি, প্লিজ জাস্ট কয়েক সেকেন্ড সময় ব্যয় করে একটু আপনাদের মতামতটা দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সীমা আপু, সঞ্চিতা আপু, রিদওয়ান ভাই, রেড অ্যান্ড ব্ল্যাক বোঝা যায় বাট ব্লু বোঝা যায় না। ওকে, রুবাইদ শারমিন পারফেক্ট, শিরিন বানু, ব্ল্যাক আর রেড বেশি বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। নুসরাত, অনিক হাসান ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি অন্তত মানে আমার কথাটা হচ্ছে যে অন্তত একের অধিক কালার ইউজ করতে পারলে আমার জন্য ক্লাসটা নেওয়া অনেক ভালো হয়, নচেত একটু টাফ হয়ে যায়, কারণ অনেক আইডিয়াই আসলে উপস্থাপন করা যায় না। আমি যখন অফলাইনে ক্লাস নিই তখন কিন্তু আমি একাধিক কালার ইউজ করতে পারি, তখন এটি সমস্যা হয় না, কিন্তু অনলাইনে এই জটিলতাটা তৈরি হয়। ওকে, ব্লু বুঝতে না পারলেও সেটি ব্ল্যাক হিসেবে আমার মনে হয় যে অন্তত বোঝা যায়। যাই হোক, আমি ব্লুটা কম ইউজ করলাম, সেটি সমস্যা নেই, আপাতত রেডটা বোঝা গেলেও হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আর আজকে আপনারা জানেন যে একটু পাবলিক গ্রুপে আমাদের নতুন ঘোষণা আসছে, আপনারা সবাই খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ সেখানে অনেক দারুণ কিছু হবে। আমরা সম্পূর্ণ কনসেপ্টগুলো আমার চিন্তা ভাবনা আছে, যদি কোনো সংকটে না পড়ি, আসলে সংকট বলতে আপনারা আমার ব্যাপারে অনেকেই জানেন, তাহলে ইনশাল্লাহ আমি কমপ্লিটলি আমার সাপোর্টগুলো আরও বেশি পাবলিক করার জন্য ভাবতেছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। এখন আমি আরেকটি কনসেপ্ট যেটি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা এই যে সম্পূরক সমাবেশটা আমরা এখানে শিখলাম, আসলেই সম্পূরক সমাবেশটা আমরা কেন, মানে কোথায় কাজে লাগাবো। প্রথমত হচ্ছে সম্পূরক সমাবেশটা, ধরেন আপনি 11 C9, এখন আপনি যদি এই সমাবেশটার কি করতে চান, এই সমাবেশটার যদি আপনি মান বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, শর্টকাট ইউজ করলেও আপনার পুষবে না। কারণ কি, এটা শর্টকাট ইউজ করলেও আপনাকে অনেকগুলো গড় লিখতে হবে, এটা 9 গড় পর্যন্ত যেতে হবে, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরও 1 গড় যেতে হবে। এত লম্বা গিয়ে শর্টকাট ইউজ করেও আপনার পুষবে না। আবার 9 ফ্যাক্টোরিয়াল, রাইট, 9 ফ্যাক্টোরিয়াল যেতে হবে একদম শেষ পর্যন্ত, 3, তারপর কি 2, 1, তাই কিনা, অর্থাৎ অনেক দূর পর্যন্ত আপনাকে লিখতে হবে। কিন্তু সম্পূরক সমাবেশটা যদি ইউজ করেন, তাহলে এত কিছু আপনাকে লিখতে হবে না। কারণ আপনি সম্পূরক সমাবেশ কত হবে, 11C 11 - 9, অর্থাৎ 11C এখানে কত হবে, 2। তাহলে যদি এইটুকুর মান বের করেন, তাহলে এটার মান, যেহেতু এটার মান সেম, তাহলে খুব দ্রুত আপনি অঙ্ক করে ফেলতে পারবেন। তাহলে কি 11 2 গড় পর্যন্ত আপনি যাবেন, এটি 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত হলো, এটা 5, তাহলে কত হচ্ছে 55। এই কারণে আমরা সম্পূরক সমাবেশটা অ্যাপ্লাই করব। যখন নিচের মানটা আর এর মানটা অনেক বেশি থাকবে, তখন আমরা সম্পূরক সমাবেশটা ব্যবহার করে এই কাজটি করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন, এটি হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশের মূল সুবিধাটা। ক্লিয়ার? ওকে, তাহলে আমি একটু সামনে এগোচ্ছি, সরাসরি কিছু অঙ্ক করব। আপনারা সরাসরি বইতে চলে যান। বইতে এখানে কিছু বেসিক তথ্য আছে, এগুলি আপনারা সমাধান করবেন। যেমন প্রথমত বলা হচ্ছে, একটি নৌকায় 3 জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা 4 জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে। দেখেন, এখন এখানে বলা হচ্ছে একটা নৌকার ধারণ ক্ষমতা, একটা নৌকায় আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে কয়জন, 3 জন। ওকে, দেখেন নৌকাটি দ্বারা 4 জন লোক যাবে, কয়জন লোক যাবে, 4 জন লোক যাবে। ক্লিয়ার? তাহলে লোক, এই 4 জন লোক কত প্রকারে উঠে নদীতে পার হতে পারবে, কথাটা ক্লিয়ার? এটি আমাদের সমাবেশ হবে। কেন সমাবেশ হবে? কারণ এখানে যে 3 জন, এটা প্রতিনিয়ত আমাদের দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। যে এখানে হয়তো একটা সমাবেশ, ধরেন এখানে A B C আছে, তাই কিনা, আর এখানে আছে কি A B C D, 4 জন আছে। এখন একবার গেল A B C, এই 3 জন, এটা একটা দল হলো। আরেকবার হয়তো গেল B C D, এই 3 জনে গেল। আবার হয়তো দেখা যাচ্ছে আবার মানে C A আর C D গেল। তার মানে কি নতুন নতুন দল কিন্তু এখন গঠন করা যাচ্ছে। যে অর্থাৎ একবার আমি যদি বলি যে A B C গেল, আমি তো আবার B A C বলতে পারবো না, কারণ এটা হচ্ছে বিন্যাস। কারণ নৌকাতে যদি আমার A B C যায়, তাই কিনা, আর B A C যায়, দুটো কিন্তু একই কথা, কারণ লোক তো 3 জনই পার হচ্ছে। আমাদের কথা হচ্ছে নৌকা দিয়ে পার হবে, সেই ক্ষেত্রে এ আর এ একই কথা, যদিও এটা বিন্যাসে আলাদা। এই কারণে কি আমাদের এটি
কি করতে হবে, সমাবেশ করতে হবে, কারণ আমরা এটাকে উলটপালট হওয়ার কারণে আমরা নতুন করে সাজাবো না। তার মানে কি আমাদের এবিসি যাবে, মানে কি এবিসি, ওটাকে আমাদের বিএসি অথবা সিএবি এভাবে আমাদের চিন্তা করার সুযোগ নেই, কারণ নৌকা দিয়ে এই তিনজন লোক পার হলেই হলো। কথাটা বুঝতে পারছেন কেন আমি সমাবেশ করতেছি? এই কনসেপ্টগুলো এতটাই বেসিক যে আপনি যদি এটা ফিল করতে না পারেন তাহলে ওই শব্দগত বিষয় দেখে দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন। এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। কথাটা ক্লিয়ার? তিনজন পার হচ্ছে মানে তিনজন চলে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে আমার বি সি ডি, এখানে কিন্তু নতুন কেউ এসে যাচ্ছে, ডি যুক্ত হয়েছে। ক্লিয়ার? এইভাবে আমার কতগুলো তিনজন করে নিলে কত উপায়ে তাদেরকে আমি পার করতে পারবো। তাহলে আমার লুক হচ্ছে কয়জন? 4 জন। এটা তাহলে হবে আমার এন। তাহলে প্রতিবার আমি কয়জনকে করে নিয়ে পার করতে পারবো? 3 জনকে নিয়ে, রাইট? তাহলে এন সি আর এটা সমান হচ্ছে 4 CP। তাহলে একে যদি আপনি সাজান তাহলে দেখুন তো এখানে সম্পূরক সমাবেশ দিয়ে আপনি সাজাতে পারেন। তার মানে কি উত্তর হবে সরাসরি কি 4। এটাই উত্তর। দেখছেন সম্পূরক সমাবেশ কতটা আপনাকে হেল্প করবে? বলেন বুঝতে পেরেছেন কিনা? উত্তর হবে কত? আমাদের 4। প্লিজ একটু আমাকে কমেন্ট করে আপনাদেরকে একটু বোঝাতে হবে, নতুবা আমি বুঝতে পারবো না যে আপনারা আমার কথা আসলে পুরোপুরি বুঝতেছেন কিনা। দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমরা যদি পরের ধাপটিতে যাই, 6 নম্বর ধাপ অঙ্কটাতে, এখানে বলা হচ্ছে 14 জন খেলোয়াড়। 14 জন খেলোয়াড়, 14 জন খেলোয়াড়। এখন 14 জন খেলোয়াড় থেকে 11 জনের একটি ক্রিকেট টিম আপনি গঠন করবেন। কত জনের? 11 জনের একটা ক্রিকেট টিম। ওকে, ওই একই কনসেপ্ট। তাহলে আমরা এমনিও বলেছি দল গঠনের ক্ষেত্রে আমরা কি সমাবেশ ইউজ করে থাকি। তাহলে 4C11 এর সম্পর্ক কত হবে? 4C3। এটি হচ্ছে আমার কি সম্পূরক সমাবেশ। তাহলে সম্পূরক সমাবেশ যদি আমি হিসাব করি 13 আর হচ্ছে আমার 12। ক্লিয়ার? 3 2। তাহলে এটি দিয়ে যদি এটি কাটি তাহলে দুবার কাটা যাবে, তাই কিনা? দুবার কাটা যাবে। তাহলে এই গুণ টুন করে দেখেন আমাদের 364 হবে। তার মানে কি এটি হচ্ছে আমাদের উত্তর। খুবই সহজ অঙ্ক। ক্লিয়ার? আমরা আজকে আরও কিছু আইডিয়া শেয়ার করে আজকে ক্লাসটি শেষ করব। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, এবং আগামী ক্লাসটি হচ্ছে সমাবেশের অন্যতম শক্তিশালী একটি ক্লাস। দেখেন আমরা সরাসরি আরেকটি বিষয় বলি, যখন আমরা ধরেন শুভেচ্ছা বা করমর্দন বা হ্যান্ডশেক যাই বলি, ধরেন আপনি যখন শুভেচ্ছা বিনিময় করবেন, অথবা করমর্দন করবেন, যেটা আপনি হয়তো ইংলিশে হ্যান্ডশেক পাবেন, এদের ক্ষেত্রে দুটো পক্ষ মূলত থাকে। কয়টা পক্ষ? দুটো পক্ষ। আপনার হাত, তার হাত, দুটো পক্ষ। তার মানে এক্ষেত্রে আপনাকে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, যখন আপনি এর আগে আরেকটা কনসেপ্ট আছে, যা হোক এই কনসেপ্টটা ধরেছি, এটা আগে শেষ করি। ওকে, 16 নম্বরে চলে আসে, যা হোক সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে আমাদের সবসময় দেখা যাচ্ছে এই যে মানুষ যতজন থাক, আমাদের আর এর মানটা সবসময় 2 হবে। আর এর মানটা আমাদের সবসময় কি হবে? আমাদের 2 হবে। কেন 2 হবে? এই কারণেই 2 হবে যে এখানে সবসময় দুটি পক্ষের মাঝে ঘটনাটা সংঘটিত হবে। এখন মনে করেন আমি যদি একটা অঙ্ক দেখি, সেটি 16 নম্বর অঙ্কটি যদি দেখি, 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সভা শেষে উপস্থিত লোকজন প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো। তার মানে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক মানে কি? এভরি বডি অথবা এভরি পার্সন। অর্থাৎ লোকের সংখ্যা 15 জন হলে, অর্থাৎ লোক হচ্ছে 15 জন, তার মানে হচ্ছে এটা এন এর মান, আর করছে কি? করমর্দন বা হ্যান্ডশেক। তাহলে আর এর মান কত হবে? 2। তার মানে আমার এখানে যেটি দাঁড়াচ্ছে 15C2।
তাহলে এটি যদি হয় তাহলে আমার কত হচ্ছে 15/14/2, রাইট? তাহলে লক্ষ্য করে দেখুন যে আমাদের রেজাল্ট যেটি দাঁড়াচ্ছে, এটিকে যদি এটি কাটি তাহলে আমাদের কত হচ্ছে 5 × 7 = 35, 5 7 7 আর 3 10। তার মানে আমাদের হ্যান্ডশেকের সংখ্যা হবে টোটাল 105টা। কয়টা হবে? 105টা হবে। তবে এখানে আমাকে একটা কনসেপ্ট দেখতে হবে। আমরা শর্টকাট অনুসারে এখানে কি ইউজ করলাম, 15C2 কে আমি 2 গড় পর্যন্ত নিলাম, 2 গড় পর্যন্ত নিয়ে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম। যেহেতু হ্যান্ডশেক করমর্দনের ক্ষেত্রে অলওয়েজ দুটো পক্ষ থাকবে, তার মানে 2 দ্বারা ভাগ করবেন, আর একই শর্তে আপনি এটা 2 গড় পর্যন্ত যাবেন। আসলে এইটা 2 গড় পর্যন্ত যাওয়া মানে কি 15 × 15 - 1, রাইট? তার মানে এটি যদি আমার n হয়, c হয়, আর এটি যদি r হয়, তাহলে শর্তটা কি হচ্ছে, উপরে হবে কি 15n, তাহলে পরেরটা হবে n থেকে 1 বাদ, ওকে, আর অলওয়েজ 2 দ্বারা। তার মানে হ্যান্ডশেক বের করার জন্য আপনি সরাসরি চাইলে এই সূত্র মুখস্থ রাখতে পারেন, মুখস্থ না রেখে এটি দিয়েও সলভ করতে পারেন। কথাটা ক্লিয়ার? তাহলে আপনি খুব দ্রুত হ্যান্ডশেকের সংখ্যাটা বের করতে পারবেন। ওকে, এখন আমরা এমন হতে পারে, যেমন এই টাইপের যদি আমরা আরো একটা অঙ্ক দেখি, যে 18 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করেন। 18 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করছে, সরি, একটি বোর্ড মিটিংয়ে 5 জন সদস্য উপস্থিত ছিল, তার মানে n হচ্ছে আমার কত 5। মিটিংয়ের শুরুতে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো, তার মানে r অলওয়েজ 2। তাহলে আমার হ্যান্ডশেক সংখ্যাটা কত হবে? হ্যান্ডশেক সংখ্যাটা কত হবে সেটি হচ্ছে 5 2 গড় পর্যন্ত যাবে বাই 2, তার মানে কয়টি হবে 10টি। এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এখন পরীক্ষার হলে যদি এমন বলে যে আপনার একটা মিটিংয়ে যে যারা উপস্থিত ছিল তারা পরস্পরের সাথে হ্যান্ডশেক করার কারণে হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে কয়জন? 10 জন। তাহলে কতজন উপস্থিত ছিল, কতজন, অর্থাৎ এটি যদি আপনার কাছে জানতে চায় তাহলে আপনি কি করবেন? তার মানে এবারে হ্যান্ডশেকের সংখ্যা থেকে ওই উপস্থিত n এর মানটা বের করতে হবে। এখন n এর মানটা এখান থেকে কিভাবে বের করবেন? আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে দেখুন তো এই 10টা প্রতিবার 2 দ্বারা ভাগ করে পেয়েছেন, আপনি যদি উল্টো মেথডে আসেন, যে যা ভাগ করে পেয়েছেন সেটা কি করবেন? গুণ করবেন, তাই কিনা? অর্থাৎ আমার হ্যান্ডশেক কত? 10টা, তার মানে এর আগে আমি কি করেছিলাম? 2 দ্বারা ভাগ করেছিলাম, তার মানে 2 দ্বারা গুণ করেন, তাহলে হলো কয়টা? 20টা। এবার আমার এখানে যে মানটা থাকবে সেটা কিন্তু ক্রমিক সংখ্যা থাকবে। কি থাকবে? সেটি অবশ্যই আমার ক্রমিক সংখ্যা থাকবে। তাহলে সেটি যদি আমার ক্রমিক সংখ্যা থাকে, একটু লক্ষ্য করেন, সেটি যদি আমার ক্রমিক সংখ্যা আকারে থাকে তাহলে এই 20কে আমি ক্রমিক সংখ্যা অনুসারে সাজাই। সাজানোর পর সবচেয়ে বড় সংখ্যাটাই হবে কি? আমার এখানে উপস্থিতির সংখ্যা। ক্লিয়ার? যেমন আমরা যদি এখানে 17 নম্বর অঙ্কটা করি, 17 নম্বর অঙ্কটা দেখেন। 17 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কতজন লোক প্রত্যেকে, কতজন, তার মানে আপনার কাছে কতজন জানতে চাওয়া হয়েছে। ওকে, প্রত্যেকের সাথে করমর্দন করলে করমর্দনের সংখ্যা হচ্ছে কত? 28টি। ওকে, তাহলে আমরা জানি এটি মূলত বের হয়েছিল কিভাবে? এরকম, অর্থাৎ এই করমর্দন সংখ্যাটা পেয়েছিলাম 2 দ্বারা ভাগ করে এই রেজাল্টটা পেয়েছিলাম।
তাহলে আমাকে যে কাজটা করতে হবে প্রথমত 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 56। এবার একে কি করতে হবে, ক্রমিক সংখ্যা আকারে লিখতে হবে, তাহলে 7 8 56। তাহলে বড়টা হচ্ছে আমার কি উত্তর, তাহলে উপস্থিত ছিল কত 8 জন, এটি হচ্ছে উত্তর। আপনি অপশন চেক করে জাস্ট এখানে মান বসিয়েও আপনি করতে পারেন, কথাটা ক্লিয়ার। যেমন এই অঙ্কের অপশন কত আছে, আমি বইতে শুধু অপশন চেকটাই দিয়েছি। যেমন ক নম্বর অপশন আছে কি 6 মানে ওই উপস্থিতির সংখ্যা বলছে। তাহলে যদি আপনি এখানে মানটা বসিয়ে দেখেন তাহলে 5 6 30 15, কিন্তু আমার এখানে 15 উত্তর হবে, এটি প্রমাণটা ভুল, কারণ হচ্ছে এখানে উপস্থিত লোক 28 জনের কথা বলা হচ্ছিল। খ নম্বর অপশনে দেওয়া আছে কত, খ নম্বর অপশনে আমার দেওয়া আছে 8। তাহলে 8 যদি দেওয়া থাকে 8 - 1 2, তাহলে লক্ষ্য করে দেখুন এখানে 8 7 হচ্ছে 2, 56 56 অর্ধেক কত 28, তার মানে এটা মিলে যাচ্ছে, তাই কিনা, তার মানে উত্তর 8 হবে। ক্লিয়ার? ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে এগুলি একটু দেখে নেবেন। এবার আমি এখানে ত্রিভুজ রিলেটেড কনসেপ্ট, ত্রিভুজ অথবা চতুর্ভুজের যে মানে সংখ্যা, বাহুর সংখ্যা, এগুলি নিয়ে আমি একটু কথা বলবো। কথাটা বুঝতে পারছেন কিনা চলুন দেখা যাক। আমার মনে হয় এই আলোচনাটা একটু লম্বা সময় লেগে যাবে। আমি আজকের ক্লাসটা একটু এই পর্যন্তই রাখি। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে যেহেতু সমাবেশের প্রথম অঙ্ক, আমি যে টপিকটাতে যাব একটু সময় লেগে যাবে, তো আমরা আজকের ক্লাসটি এই পর্যন্তই রেখে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে, বিশেষ করে আমি যদি ফ্রি পাই গ্রুপে নতুন অ্যানাউন্সও পাবেন। আগামী ক্লাসে আমি এই কনসেপ্টটা নিয়ে যেখানে রেখে গেলাম এরপর থেকে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই রাখতেছি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা পাবলিক গ্রুপে ক্লাসে যুক্ত হতে পারেন, আর সেটি আপনাদের জন্য একটু অসাধারণ এবং অনন্য সুযোগ। আমি মনে করি সুযোগটি হাতছাড়া করা উচিত হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।